মানুষের জীবনের যেখানে কোনো ভরসা নেই, সেখানে আমরা ফিউচার নিয়ে কত প্ল্যান, কত চিন্তা, কত প্রস্তুতি নিই। কিন্তু ভুলে যাই জীবনটা আসলে খুবই অনিশ্চিত। তাই ফিউচারের প্রস্তুতি নিতে গিয়ে বর্তমানের শান্তি, পরিবারের সময় আর নিজের মনের খুশি হারিয়ে ফেলা উচিত নয়। জীবন যতদিন আছে ততদিন ভালোবাসা, দোয়া আর ভালো কাজ নিয়ে বেঁচে থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। এই তো সেদিন মনে হলো ঈদ গিয়েছে, এখন কিন্তু আবার আরেকটা ঈদ চলে এসেছে। সময় কত দ্রুত চলে যায়, তাই না? তো আজকের ভিডিওতে কিন্তু আমার কুরবানি ঈদকে ঘিরে কি প্রস্তুতি আমি নিচ্ছি সেটাই শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি কিছুটা হলেও আপনাদের উপকার হবে। তা আমি যে মশলা জারগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলাতে মশলা রিফিল করে নিয়েছি। এগুলাতে দেখা যায় আমি রেগুলার রান্নার জন্য যে মশলাগুলো ইউজ করি সেগুলোই রাখা হয়। তো এই পামকিনটাতে আমি কি রাখি একজন আপু জানতে চেয়েছিলেন। আমি কিন্তু এটাতে গরম মশলা রাখি, যেগুলি আর কি গোটা গরম মশলা সেগুলো। তো এখানে তেলের জারগুলো আমি রিফিল করে নিব। আর কোরবানি ঈদের প্রস্তুতি আমার কিছুদিন আগে থেকে নিতে হয়, কারণ আমি ঈদের আগে আমাদের বাসায় চলে যাই। তো এর জন্য আগে থেকে যদি আমি সব কিছু গুছিয়ে না রাখি আর ঈদের দিন যেহেতু চলে আসি, তখন কিন্তু ওই এক বেলার ভিতরে আমি কিছুই করতে পারবো না। কয়েকদিন ঠান্ডা, কয়েকদিন গরম, এমন ওয়েদারের কারণে কিন্তু সব বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। আরহামও কিন্তু অনেকটা সিক হয়ে গিয়েছে। এর জন্য কাজে কিন্তু আরও অনেকটা পিছিয়ে গিয়েছি। ওই যে আমার দেখা যায় কি ভিডিও দেওয়ার ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে সব সময় আমার সাথে এমন হয়, এক পা আগাই তো এক পা পিছিয়ে যাই। কোনো একটা কাজ করতে যাব তখনই দেখা যাবে কোনো না কোনো একটা সমস্যা দেখা দিবে, তখনই কিন্তু আমার পিছিয়ে পড়তে হয়। তো এই যে আমি যেই ভেবেছি এখন থেকে রেগুলার ভিডিও দিব, কিন্তু এখন এই যে আরহাম অসুস্থ হয়ে পড়েছে। আর আরহাম যখন অসুস্থ হয় তখন না আমার কোনো কিছুই করতে ভালো লাগে না। তো আমি কিন্তু সবসময় অয়েল জারের নিচে একটা টিস্যু দিয়ে দিই, কারণ আমরা যখন তেলটা ব্যবহার করি তেলটা কিন্তু অনেক সময় দেখা যায় বোতলের গা দিয়ে কিছুটা হলেও পড়ে। তো সেটা যদি আমরা একটা টিস্যু বিছিয়ে দিই, সেই তেলটা কিন্তু টিস্যুতে পড়ে, তখন কিন্তু আর জায়গাটা নষ্ট হয় না, টিস্যুটা কিন্তু তেলটা শুষে নেয়। আমার এই ছোট্ট অয়েল জারটাতে আমি এখন সরিষার তেল রাখি। তো অল্প পরিমাণেই রেখেছি, কারণ যখন ভর্তা খাই তখনই যেহেতু ইউজ করা হয়। জীবন কত অনিশ্চিত, তাই না? এই যে আপনাদের সাথে এখন কথা বলছি, কিছুক্ষণ পরে কি হবে তা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু তারপরেও ভবিষ্যৎ নিয়ে আমাদের কত প্ল্যান, কত চিন্তা। এই যে দেখুন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার হঠাৎ করেই কি থেকে কি হয়ে গেল। সে কি কখনো চিন্তা করেছে তাকে এই বয়সে আল্লাহ তাআলা ডাক দিবেন, আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে? আসলে এমনই, জীবন কখন কাকে কোথায় নিয়ে দাঁড়া করাবে তা আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু তারপরেও কিন্তু আমরা ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করে যাই। এই যে দেখুন, ঈদ পর্যন্ত আমরা কে কোথায় থাকবো না থাকবো তা কিন্তু কেউই জানি না। কিন্তু তারপরেও ঈদকে ঘিরে আমাদের কত প্রস্তুতি। আর কোরবানি ঈদের প্রস্তুতি বলতেই কিন্তু বোঝায় মশলার প্রস্তুতি। সব রকমের মশলাগুলো আগে থেকে গুছিয়ে নেওয়া, আদা রসুন পেস্ট করা, পেঁয়াজ কেটে রাখা, এই কাজগুলোই কিন্তু কোরবানি ঈদে বেশি দরকার পড়ে এই জিনিসগুলোর। রমজানের ঈদে যেমন কে কী শপিং করবে না করবে সেটা নিয়ে চিন্তা থাকে, ঈদের দিন কি রান্না করবে, কয়টা আইটেম করবে, সেগুলো নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হয়। কোরবানিতে কিন্তু নিতে হয় অন্যরকম প্রস্তুতি। ছেলেরা যেমন গরু কেনা নিয়ে ব্যস্ত থাকে, আমরা গৃহিণীরা কিন্তু থাকি ঘরের কাজ নিয়ে। এই যে এই মশলাগুলো যদি আমরা আগে থেকে রেডি করে না রাখি তাহলে ঈদের দিন কিন্তু আমাদের অনেকটা কষ্ট করতে হয়। তা আমি এখানে রসুনগুলোকে ছিলে নিচ্ছি। তো রসুন এখানে একটু অল্প পরিমাণেই নিয়েছি, কারণ আরও রসুন আমি ডিপে ফ্রোজেন করে রেখেছিলাম, তাই এখানে আমি একটু কম পরিমাণেই নিয়েছি। আর যেহেতু আমাদের তো যে ভাগে কোরবানি দেই, অনেক বেশি জিনিসের প্রয়োজন পড়ে না, অল্প অল্প মশলা হলেই হয়ে যায়। আর বেশি করে লাভ নেই, ফ্রিজটাকেও ফাঁকা রাখতে হবে। তো আমি রসুন সবসময় এভাবে পলিথিনে ভরে তারপরে ভারী কিছু দিয়ে একটু থেতো করে নিলেই দেখবেন রসুনের ছিলকাটা খুব সুন্দরভাবে উঠে যায়। আমি জানি এই টিপসগুলো অনেকেই জানেন, কিন্তু অনেক নতুন রাঁধুনি আপুরা আছে তারা এই ধরনের আইডিয়াগুলো জানে না, তাই একটু শেয়ার করলাম। যারা এই বড় রসুনগুলো খান তারা এরকম কিন্তু পলিথিন বা যে কোনো একটা মোটা কাপড়ে নিয়ে একটা ভারী কিছু দিয়ে থেতো করে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে ছিলকাটা উঠে যাচ্ছে।
আর কাজ করার সাথে সাথে কিন্তু গুছানোর কাজগুলোও কিন্তু করতে থাকি। এই যে দেখুন রসুনটা ছিলা হয়েছে, এখন ময়লাগুলো কিন্তু সাথে সাথে তুলে ফেলছি, তা না হলে জমতে জমতে দেখা যাবে একদম পাহাড় সমান হয়ে গিয়েছে। আমি কিন্তু সেই যে রমজানের ঈদে বাসা থেকে এসেছি, এখন পর্যন্ত আর বাসায় যাওয়া হয়নি। আর এখন কবে যেতে পারবো তা জানিও না, কারণ আরহাম অসুস্থ হয়ে গিয়েছে। আরহাম সুস্থ না হওয়া পর্যন্ত যেতেও পারবো না। আর এখানে না একটু বড় বড় সাইজের আদাগুলো কিনেছি। এই বড় সাইজের আদাগুলো হলে ছিলতে খুব সুবিধা হয়। আমি কিন্তু একটা পিলার দিয়ে সুন্দরভাবে ছিলে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাকু বা চামচের সাহায্যেও কিন্তু আদাগুলো সুন্দরভাবে ছিলে নিতে পারেন। আমি এখানে কিছু পেঁয়াজও কেটে নিয়েছি, মানে কাটিনি, ছিলে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই কাজ করব, বাকি কাজ হচ্ছে আমি পরের দিন করব। দেখা যায় কি একদিনে যদি আমি সব কাজ করতে যাই, নিজের শরীরের উপরে অনেকটা প্রেশার পড়ে যায়। আর আমি সব সময় এমনভাবে কাজ করি যাতে নিজের উপরে খুব একটা প্রেশার না পড়ে, কারণ নিজের শরীরটা যদি একবার অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আমার সংসারের কাজগুলো কেউ করতে আসবে না। তাই নিজেকে একটু রেস্ট দিয়ে দিয়ে কাজগুলো করার সবসময় চেষ্টা করি। তো আজকে হচ্ছে আমি আমার ড্রয়িং রুম আর হচ্ছে আরহামের বাবার যেই অফিস রুমটা আছে সেই রুমের পর্দাগুলো খুলে দিয়েছি। খুলে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে জানালাগুলোও ক্লিন করে নিব। আমি যখন পর্দাগুলো চেঞ্জ করি তখনই হচ্ছে জানালাগুলো সুন্দরভাবে ক্লিন করে নিই। যারা ওয়াশিং মেশিনে পর্দা ওয়াশ করতে দেন তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। পর্দা ওয়াশ করতে দেওয়ার আগে পর্দার যে রিংগুলো আছে সেই রিংগুলো একসাথে করে একটা দড়ি দিয়ে বেঁধে দিতে পারেন। এতে করে ওয়াশিং মেশিনে যেমন ধুতে প্রবলেম হবে না, আর অনেক সময় দেখা যায় পর্দার এই রিংগুলো কিন্তু খুলে যায়। তো খুলে গেলে রিংগুলো কিন্তু হারিয়ে মানে এলোমেলো হয়ে যাবে না, একটা জায়গায় কিন্তু আটকে থাকবে। আর এই ধরনের শক্ত ভারী আইটেম ওয়াশিং মেশিনে ধুতে দিলে কিন্তু অনেক বেশি শব্দ হয়, এভাবে বেঁধে দিলে কিন্তু সেই শব্দটাও আর হবে না। তো পর্দাগুলো কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই খুলে নিয়েছি। দেখা গিয়েছে অন্যান্য কাজকর্ম করতে করতেই কিন্তু আমার পর্দাগুলো সুন্দরভাবে ওয়াশ হয়ে যাবে। তো ওই পর্দাগুলো বেশি নোংরা হয়নি, বেশি নোংরা হলে হয়তো বা দেখা যেত আমি আলাদা করে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে ওয়াশিং মেশিনে দিতাম। কিন্তু যেহেতু এগুলো একটু সিল্ক টাইপের কাপড়, ওয়াশিং মেশিনেই সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। তা আমি এই যে কয়েকটা পর্দা জায়গা হবে সেগুলোই হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়েছি, কারণ বেশি কাপড় দিয়ে ওয়াশিং মেশিনে প্রেশার দেওয়ার কোনো মানে হয় না। তো আজকে কিন্তু আমি আমার ফ্রিজটাকেও ক্লিন করব। এটা হচ্ছে কোরবানি ঈদের সবচেয়ে বড় প্রস্তুতি, ফ্রিজটাকে ক্লিন রাখা। তো ফ্রিজটা এত বেশি মানে নোংরা তো বলবো না, কারণ এত বেশি জিনিস হয়ে আছে। তা আমি তো চিন্তা করছিলাম যে কিভাবে ফ্রিজটাকে ফাঁকা করব। তো ফ্রিজ থেকে সব কিছু আমি নামিয়ে নিয়েছি, ফ্রিজটাকে বন্ধ করে নিয়েছি। ভাবছিলাম যে আজকে হয়তো বা সারাদিন আমার কাজই শেষ হবে না, কিন্তু কাজে যখন হাত দিলাম দেখলাম যে মাত্র 30 মিনিটের মধ্যে আমার পুরো ফ্রিজ ক্লিন হয়ে গিয়েছে। আর দেখুন ফ্রিজ থেকে যে কত জিনিস বের হয়েছে, আর এখান থেকে অর্ধেক জিনিসই আমাকে বাদ দিতে হয়েছে। দেখা গিয়েছে অনেক সবজি আইটেম রাখি বা অনেক কিছুই ফ্রোজেন করে রাখি, তো পরে খাবো ভেবে আর খাওয়া হয় না। তো সেগুলো জমতে জমতে একসময় দেখা যায় অনেক বেশি জমে গিয়েছে, তো এখন হচ্ছে সেগুলো ফেলে দিয়েছি। তো এখন হচ্ছে আমার বরফগুলো গলে যাওয়ার পরে আমি কিন্তু এই গ্লাভসটা পরে বরফগুলো ক্লিন করে নিয়েছি। এই গ্লাভসটা পরাতে না আমার অনেকটা হেল্প হয়, মানে ঠান্ডাটা হাতে খুব একটা লাগে না। আর এই যে দেখুন পুরো ফ্রিজ কিন্তু একদম ফাঁকা হয়ে গিয়েছে। ফ্রিজ ক্লিন করার আগে মনে হচ্ছিল ফ্রিজ উপচে সব পড়ে যাবে, আর এখন কিন্তু একদম সুন্দরভাবে আমি ফাঁকা করে নিয়েছি। আর ফ্রিজের 2টা চেম্বারে আমি ফাঁকা রাখি কোরবানির মাংস রাখার জন্য, বাকি চেম্বারেতে দেখা যায় মাছ বা অন্যান্য আইটেমগুলো রাখতে হয়। তো ফ্রিজের যে নর্মাল পোর্শনটা আছে সেটাও আমি ক্লিন করে নিয়েছি সুন্দরভাবে, যে এক কাজে দুই কাজ হয়ে যাক। পুরো ফ্রিজে আজকে ক্লিন করে ফেলবো, যা যা আমার দরকার নেই সেগুলো ফেলে দিয়েছি, যা যা প্রয়োজন আছে সেগুলো কিন্তু আমি ফ্রিজের যে পকেটটা আছে এখানে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করেছি, রান্নাবান্না করেছি। দেখলাম যে হাতে বেশ অনেকটা সময় আছে, তো ভাবলাম যে কালকে রাতের যে কাজগুলো করেছি সেগুলো কিছুটা আবার গুছিয়ে রাখি। অন্যান্য সময় দেখা যায় আমার এই কাজগুলো আমার হেল্পিং হ্যান্ড আপাই করে দেয়, কিন্তু এখন উনি এত পরিমাণ গ্যাপ দেয়, মানে একদিন আসে তো একদিন আসে না। তো ওনার অপেক্ষায় না থেকে নিজের কাজ চিন্তা করলাম নিজে করাই ভালো, পরের আশায় না থেকে। তো হয়তো বা একটু কষ্ট হলেও ভালো, কিন্তু কারো অপেক্ষা তো করতে হচ্ছে না। তা আমি এখানে না একটু বড় সাইজের একটা পেঁয়াজ কিনেছিলাম, মানে দেশি পেঁয়াজ না, এটা হচ্ছে কি বলে অনেকটা ইন্ডিয়ান পেঁয়াজের মতন। তো সেই পেঁয়াজগুলো তো বেরেস্তা করলে ভালো হবে না, তো সেগুলো ভাবলাম ব্লেন্ড করে রেখে দিব। আর বেরেস্তার জন্য কিন্তু সবসময় আমাদের দেশি পেঁয়াজটা ব্যবহার করবেন, তাহলে বেরেস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়।
তো আমি বেরেস্তার যে পেঁয়াজটা সেটা হচ্ছে আজকে সকালে ছিলে নিয়েছি। তো এখন হচ্ছে আমার যে চপারটা আছে সেটা দিয়ে আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। আর যেই কাঁচা পেঁয়াজটা কুচি করে রাখি সেটা দেখা যায় আমি বাসায় যাওয়ার আগে করে হয়তো বা ডিপ ফ্রিজে রেখে যাব, তা না হলে নর্মালে রেখে গেলে 2-3 দিন আগে পেঁয়াজের যে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর কোরবানির মাংস একটু টাটকা টাটকা জিনিস দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, কিন্তু তারপরেও এখন তো আর সেটা সম্ভব হয় না, একটু তো সবসময় তো টাটকা খাবারটা খেতে পারি না। তো আমি হচ্ছে পেঁয়াজগুলো সুন্দরভাবে কুচি করে নিয়েছি, আর এদিক থেকে হচ্ছে আদাগুলোকেও কুচি করে নিচ্ছি। যেহেতু ব্লেন্ড করব অত বেশি চিকন করার প্রয়োজন নেই, একটু মোটামুটিভাবে চিকন করলেই হবে। আর আদা কুচি করতে করতে আমি পাশের চুলায় কিন্তু পেঁয়াজের বেরেস্তাও বসিয়ে দিয়েছি। আমি কিন্তু শুধু একদিকে কাজ করছি না, তো একদিকে যেমন আদা কুচি করে নিচ্ছি আর একদিকে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, একসাথে কিন্তু দুইটা কাজ হয়ে যাবে। তো একটা কাজ নিয়ে যদি পড়ে থাকি এতে কিন্তু সময়ও নষ্ট হবে। আর এখন যেহেতু পেঁয়াজের বেরেস্তাটা আমার এত বেশি নাড়াচাড়া করতে হবে না, আমি সুন্দরভাবে চুলায় বসিয়ে দিয়েও কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবো। আর পেঁয়াজের বেরেস্তা করার ক্ষেত্রে সব সময় কিন্তু একটু বেশি তেলে পেঁয়াজটা ভাজার চেষ্টা করবেন, এতে কিন্তু পেঁয়াজের কালারটা যেমন সুন্দর আসে তেমনি অনেক বেশি ক্রিস্পি হয়। আর এভাবে পেঁয়াজের বেরেস্তা করে কিন্তু আপনারা 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত খেতে পারবেন যদি বেশি পরিমাণে করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন। তো আমি দেখা গিয়েছে ওই যে রমজানের ঈদের সময় করেছিলাম, এরপরে হয়তো বা টুকটাক হালকা পাতলা করা হয়েছিল। তো এখন কোরবানির ঈদের জন্য আবার একটু বেশি পরিমাণে করে নিচ্ছি। যখন পেঁয়াজটা দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে তখনই চুলাটা বন্ধ করে দিবেন, কারণ তেলের যে গরমটা থাকে সেই গরম থাকতে থাকতেই কিন্তু পেঁয়াজটা পুরোপুরি আরও ভাজা হয়ে যায়, তাহলে কালারটা দেখবেন সুন্দর আসে। আর যদি পুরো ব্রাউন কালার অপেক্ষা করেন মানে হওয়ার জন্য, তাহলে দেখবেন নামাতে নামাতে পেঁয়াজের কালারটা কিন্তু একটু কালচে হয়ে যাবে। আমার কিন্তু প্রথম ব্যাচটা একটু ডার্ক কালার হয়ে গিয়েছিল, নামাতে নামাতে একটু লেট হয়ে গিয়েছে। তো এই যে দেখুন বললাম একদিক থেকে কাজ করি না, সব দিক থেকেই আমাকে কাজ করতে হয়। পেঁয়াজের বেরেস্তা করতে করতে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজগুলো পেস্ট করে ফেলেছি ব্লেন্ডারে। তো এখন হচ্ছে আমি একটু আলাদা আলাদা করে রেখে দিব, ঈদের দিন রান্না করতে যতটুকু লাগবে সেটা আমি একটা আলাদা বাটিতে করে রাখবো, যাতে আরহামের বাবা যাওয়ার আগে মানে ফ্রিজ থেকে বের করে রেখে যেতে পারে, মানে নর্মালে রেখে যেতে পারে ডিপ থেকে। আর রসুনটা বললাম ওই যে বেশি করিনি, কারণ আমার ফ্রিজে আরও রসুন করা আছে। তো পেঁয়াজের বাটাটাও একটু বেশি পরিমাণে হয়েছে, তাই ছোট একটা জায়গায় রেখে যাচ্ছি যাতে ঈদের দিন আমি কাজে লাগাতে পারি। আর আমি সব সময় আদা রসুন একসাথেই মিশিয়ে রাখি। অনেকে হয়তো বা দেখা যায় রান্নায় কোনো রান্নায় আদা খায় বা কোনো রান্নায় আদা খায় না। তা আমি দেখা যায় শুটকি ছাড়া প্রায় সব রান্নাতেই আদা রসুন বাটা খাই। এটা মানে একদম আমার আম্মুকেও দেখেছি, আমার শাশুড়িকেও দেখেছি। তা আমিও সবসময় এভাবেই রাখি, আদা রসুন সমান পরিমাণে, মানে রসুন যদি 1 কেজি দিই আদাও 1 কেজি দিয়ে আমি হচ্ছে সবসময় এভাবে মিশিয়ে রাখি। তো হয়তো বা অনেকে মাছ রান্নায় বলে যে আদা বাটা খায় না, মানে টেস্ট নাকি ভালো আসে না, কিন্তু আমার কাছে না তেমন একটা পার্থক্য মনে হয় না। আমার কাছে মনে হয় যে কই খারাপ তো লাগে না, ভালোই তো লাগে। আমি তো কোনো পার্থক্য খুঁজে পাই না, মানে আদা বাটা ইউজ করলে এমন না যে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আর রাতের বেলা খিচুড়ি রান্না করেছিলাম আর সাথে না একটা পেঁয়াজের আচার বানিয়েছিলাম, এত বেশি মজা হয়েছিল। আর আজকের কোরবানি ঈদের প্রস্তুতি এই পর্যন্তই থাকলো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।